হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমরা লুসেন্ট ফিজিক্সের যে সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার 6 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ফ্লোটেশন। তো এই ফ্লোটেশন চ্যাপ্টার প্রথমেই যেটা শুরু করছে সেটা হচ্ছে বুয়েন্ট ফোর্স দিয়ে। নামটা অনেক ভারী, কিন্তু বাংলা আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি। বুয়েন্সি মানে হচ্ছে সোজা কথা প্লবতা, আর বুয়েন্ট ফোর্স মানে কি, সোজা কথা হচ্ছে প্লবতা বল। ডেফিনেশন জানার আগে আমরা জিনিসটা অ্যাকচুয়ালি কি এমনি নর্মালি একবার বুঝে নিই। তুমি একটা 1 বালতি জল নেবে, একটা খালি বোতল নেবে। ওই বোতলটা এবার ওই বালতির জলে কি হবে, ডুবিয়ে দেবে। ডুবিয়ে দিয়ে হাতটা তুলে নেবে। কি হবে তারপর? দেখবে বোতলটা জাম্প করে উপর দিকে উঠবে না? এটা কি? এটা হচ্ছে এই বুয়েন্ট ফোর্স বা হচ্ছে প্লবতা বল, যেটা তোমার বালতির ওই যে বালতির ভিতরে থাকা ওই বোতলটাকে, খালি বোতলটাকে নিচ থেকে একটা ফোর্স মেরেছে। ঠিক আছে, তাই জন্যই এই ফোর্সটাই কি করছে, ওই ওই বোতলটাকে জাম্প করাচ্ছে, তাই না? এইটাই হচ্ছে বুয়েন্ট ফোর্স। এছাড়া কিন্তু বেসিক্যালি আর তেমন কিছু এখানে জানতে হয় না, তাও লেখা আছে, আমি বলে দিচ্ছি। এখানে তোমাদের যেহেতু সংজ্ঞা জিজ্ঞাসা করবেন, আমি বারবার বলি, এখানে শুধু জিনিসটার কনসেপ্ট জানলেই হবে, শুধু ওটুকুই মনে রাখবে। আর বাকিটা যেহেতু লেখা আছে আমি বলে দিচ্ছি। কি বলছে? হোয়েন আ বডি ইজ ইমার্জ পার্টলি অর হোলি ইন আ লিকুইড। ঠিক আছে, মানে একটা বডি বা বস্তু যখন ইমার্জ করা হচ্ছে, ডোবানো হচ্ছে, পার্টলি আংশিকভাবে বা হোললি, ঠিক আছে, মানে একটা বডিকে যখন পার্টলি বা পুরোটাই যখন একটা লিকুইড বা জল যাই হোক না কেন ডোবানো হচ্ছে, কি হচ্ছে? আ ফোর্স অ্যাক্ট অন দ্য বডি। তাহলে একটা ফোর্স, একটা বল সেই বডিটার উপরে হচ্ছে অ্যাক্ট করছে বা কাজ করছে। কার দ্বারা? বাই দ্য লিকুইড। সেই জল দ্বারাই হচ্ছে সেই বডিটার উপরে একটা ফোর্স কাজ করছে। ঠিক আছে, এবং ফোর্সটা কোন দিকে কাজ করছে? উপর দিকে। তাই জন্যই বোতলটা উপর দিকে ঠেলে উঠছিল, তাই না? আপওয়ার্ড ডিরেকশনে হচ্ছে কাজ করছে। দিস ফোর্স ইজ কল্ড বুয়েন্ট ফোর্স। ঠিক আছে, এই বলটাকেই আমরা কি বলছি? বুয়েন্ট ফোর্স বা হচ্ছে ফোর্স অফ বুয়েন্সি বা আপথ্রাস্ট। ঠিক আছে, এই বলটাকেই আমরা বলছি তাহলে প্লবতা বল বা হচ্ছে আপথ্রাস্ট, মানে ঊর্ধ্বমুখী বল। এটা কি বলছে? ইট ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেস বাই দ্য বডি। ঠিক আছে, মানে এই যে ফোর্স, সেই ফোর্সটা কার সমান? বলছে দ্য ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেস বাই দ্য বডি। মানে সোজা কথা, যখন তুমি বস্তুটা জলের ভিতরে ডুবাচ্ছ, সেই বস্তুটা কি করছে? কিছু জল সরিয়ে দিচ্ছে না, তাই না? তুমি নিজে ভেবে দেখো না, একটা কানায় কানায় জলপূর্ণ ভর্তি একটা গ্লাস তুমি নিলে এবং তাতে কি করলে? তাতে একটা বড় পাথর ছেড়ে দিলে, তাহলে কি হবে? ওই গ্লাসটা থেকে কিছুটা জল উপচে উপর পড়ে যাবে না? ওই জলটার ওজন বা ওয়েট যদি তুমি ক্যালকুলেট করো, ওইটাই কিন্তু হচ্ছে ওই ফোর্স বা বলটার কিন্তু সমান হবে। এখানে আর একটা কথা বলছে, সেটা কি? সেটা বলছে অ্যান্ড অ্যাক্টস অন দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য ডিসপ্লেস লিকুইড। ঠিক আছে, এবং এই ফোর্সটা কোথায় অ্যাক্ট করছে বা কোথায় কাজ করছে? সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য ডিসপ্লেস লিকুইড। ঠিক আছে, ওই যে অপসারিত জল, যেটুকু জল অপসারিত করে দিল, তার সেন্টার অফ গ্র্যাভিটিতে কাজ করছে। তো এখানে দেখো আমি একটা ছবি এঁকেছি, সেই ছবিটা দেখো, এইটা হচ্ছে সেই গ্লাস। ঠিক আছে, লাল রঙের দেখো গ্লাস, কানায় কানায় জল পূর্ণ আছে। এইবার এই যে বস্তুটা, সেটা কি করা হলো? আমি এই গ্লাসে কি করলাম? গ্লাসে হচ্ছে আমি ডুবালাম। ঠিক আছে, তাতে কি হলো? এই অংশের জল, যতটা জল ছিল, সেই জলটা নিশ্চয়ই এরকম উপচে পড়ে গেছে বাইরের দিকে, তাই না? তাহলে আমি কি বলতে পারি? এর যে এই যে দেখো এই ফোর্সটা মানে উপর দিকে কাজ করছে, তাই না? আমি এতক্ষণ ধরে যেটা বলছি, এটা কি প্লবতা বল, সেটা কি হচ্ছে? সেটা উপর দিকে কাজ করছে। এটা কি বরাবর কাজ করছে? এই যতটা জল সরিয়েছে, মানে এই অঞ্চলের জল সরিয়েছে, এই অঞ্চলের সেন্টার অফ গ্র্যাভিটির উপরে সে কাজ করছে, মানে এইটা হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি, তার উপরে সে কাজ করবে। সেন্টার অফ গ্র্যাভিটি অনেকে জানবে না। সেন্টার অফ গ্র্যাভিটি আমি ছোট্ট করে জিনিসটা একটুখানি বলে দিই। সেন্টার অফ গ্র্যাভিটি কি? কোনো একটা বস্তুর পুরো ওজনটা একটা বিন্দুর মধ্যে কাজ করছে, এই রকম পজিশনকে সেন্টার অফ গ্র্যাভিটি বলে। যদিও আমি পুরোপুরি ঠিক বললাম না, কিন্তু বোঝার জন্য বললাম। ধরো এই একটা ফুটবল, ঠিক আছে, এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হতে পারে? এই জায়গাটা হতে পারে। এই ধরো একটা বর্গক্ষেত্র, এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হতে পারে? একদম মাঝে হতে পারে। আয়তক্ষেত্র সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হতে পারে? এখানটা হতে পারে। তোমার মানুষের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হতে পারে? দেখো তোমার পুরো ওজনটা কোথায় আছে বলে মনে হয়? নাভিতে না? তাহলে তোমার সেন্টার অফ গ্র্যাভিটি নাভি হতে পারে। ঠিক আছে, তাহলে এই ডিসপ্লেস ওয়াটার, তাহলে এতটুকু জল ডিসপ্লেস করেছে বা অপসারিত করেছে, তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? এইটা। তাহলে এই বরাবর হচ্ছে এই বলটা কাজ করছে। তাহলে এইটাই হচ্ছে কিন্তু এখানে ডিটেলে পুরো বলছে। এবার কি বলছে? ইট স্টাডি ওয়াজ ফার্স্ট মেড বাই আর্কিমিডিস। ঠিক আছে, এই পড়াশোনাটা বা এই স্টাডিটা প্রথম কে করেছিল? আর্কিমিডিস করেছিল। আর্কিমিডিস কোন যুগের লোক ছিল জানো? আর্কিমিডিস আর অশোক এরা কিন্তু একই টাইমের লোক ছিল। ঠিক আছে, সুতরাং এইভাবে মনে রাখবে, জিনিসটা একটু পড়তেও ভালো লাগবে।
আর্কিমিডিস হচ্ছে গ্রিক দার্শনিক ছিল, তাই না? শুধু দার্শনিক না, ম্যাথামেটিশিয়ানও ছিল, খুব বড় মাপের দার্শনিক বলো বা ম্যাথামেটিশিয়ান বলো, উনি ছিলেন। ঠিক আছে, এবার আর্কিমিডিস একটা সূত্র দিয়েছিল যাকে আমরা বলি আর্কিমিডিস প্রিন্সিপাল, বা বাংলায় বললে বলি আর্কিমিডিসের সূত্র। আমি এখানে পুরো আর্কিমিডিসের সূত্রটা বাংলায় লিখে দিয়েছি, প্রথমে ইংরেজিতে বলে দিই, তারপর বাংলায় বলে দিচ্ছি। কি হচ্ছে, when a body is immersed partly or wholly in a liquid, ঠিক আছে, একটা বডি বা বস্তুকে যখন একটা লিকুইডের মধ্যে ডুবানো হচ্ছে, ইমার্জ করা হচ্ছে, পার্টলি আংশিকভাবে বা হোলি, ঠিক আছে, সম্পূর্ণভাবে, দেয়ার ইজ অ্যান অ্যাপারেন্ট লস ইন দ্য ওয়েট অফ দ্য বডি, ঠিক আছে, সেই বস্তুটার একটা ওজন কিন্তু কমছে। বলছে কতটা কমছে, হুইচ ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড বাই দ্য বডি, হচ্ছে সেই ওজন কতটা কমছে যতটা হচ্ছে ওই বস্তুটা সেই লিকুইডটাকে ডিসপ্লেস করেছে বা অপসারিত করতে পেরেছে। ইংরেজিতে বুঝতে সমস্যা হলে বাংলায় চলে এসো, আমরা ছোট থেকে এইটা পড়ে আসছি। কোন বস্তুকে কোন স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি যে পরিমাণ ওজন হারায় তা বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। আর্কিমিডিসের সূত্রকে যদি আমি এক লাইনে বলি তাহলে কি বলবো, বলবো যতটা ওজন কমেছে ততটা ওজন পড়েছে। একটু এক্সাম্পল দিয়ে দিই, এইটা ধরো হচ্ছে একটা আমাদের পাত্র আছে, পাত্রে কি হচ্ছে জল আমি একদম পুরো পূর্ণ করে রেখেছি। এইবারে কি হচ্ছে, এখান থেকে আমি একটা বল ড্রপ করলাম এর ভিতরে, ঠিক আছে, একটা বড় বল চলে এলো নিচে, তাহলে কি হবে, কিছু জল এরকম উপচে পড়বে। এইবার তোমরা নিজেরাও জানো, যারা একটু গ্রামে গঞ্জের ছেলে পুকুরে স্নান করে, জলে যখন তারা থাকে তারা নিজেরাও জানে তাদের নিজেদের ওজনটা একটু কম মনে হয়, মানে এর ভিতরে যে বস্তুটা আছে তার ওজনটা একটু কমে যায় বলে মনে হয়। তাহলে এই ওজনটা কমছে, বলছে কতটা কমছে, যতটা ওজন জল পড়ে যাচ্ছে বা সরে যাচ্ছে ততটা কমছে, মানে অপসারিত হচ্ছে। ঠিক আছে, সুতরাং আর্কিমিডিসের সূত্র আমি শর্টে মনে রাখি, যতটা ওজন কমেছে ততটা ওজন পড়েছে। আর এটা যদি বুঝতে পেরে যাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইউরেকা বলে লিখে দেবে, ঠিক আছে, দুবার লিখবে ইউরেকা ইউরেকা। কেন বললাম, তার কারণ আর্কিমিডিস যখন এটা বুঝতে পেরেছিল তখন উনি কিন্তু ইউরেকাই বলেছিল। ইউরেকা কথার অর্থ হচ্ছে পেয়েছি, ঠিক আছে, তো উনি এই সূত্রের মানে ভাবনা চিন্তা পেয়েছিল, তাই জন্য উনি ইউরেকা বলেছিল। নেক্সট কি হচ্ছে, ল অফ ফ্লোটেশন, ভাসনের সূত্র, ঠিক আছে, মানে কখন কখন একটা বস্তু ভাসে, কোনো লিকুইডের উপরে ভাসে। আমি শর্টে তোমাদের বোঝানোর জন্য এই রো জিরো ধরে নিয়েছি হচ্ছে বস্তুর ঘনত্ব, মানে যে বস্তুটা ভাসানোর চেষ্টা করা হচ্ছে তার ঘনত্ব আমি রো জিরো ধরে নিয়েছি, আর রো এল ধরে নিয়েছি হচ্ছে লিকুইড, ঠিক আছে, যে লিকুইডে বা জলে আমি বস্তুটা ভাসাতে চেষ্টা করব। তো চলো এবার দেখা যাক, বলছে আ বডি ফ্লোটস ইন আ লিকুইড ইফ, বলছে একটা বস্তু জলে ভাসবে, কোনো জল না অ্যাকচুয়ালি লিকুইডে ভাসবে, কখন, ইফ, কখন ভাসবে, বলছে the density of the material of the body is less than or equal to the density of the liquid, মানে হচ্ছে যে বস্তুটা তুমি লিকুইডে দিচ্ছ তার ডেনসিটি বা ঘনত্ব যদি ওই তরলের ঘনত্বের থেকে বা ওই লিকুইডের ঘনত্বের থেকে কম হয় কিংবা সমান হয় তাহলেই হচ্ছে কিন্তু বস্তুটা ভাসবে। এই হচ্ছে, দেখো আমি এখানে শর্টে লিখে দিয়েছি, এইটা হচ্ছে কি বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব যদি কম হয় ওই লিকুইডের ঘনত্বের থেকে কিংবা সমান হয় তাহলে হচ্ছে বস্তুটা ভাসবে। এর একটা এক্সাম্পল দিদি, একটা কাঠের টুকরো, ঠিক আছে, কাঠের টুকরোর ঘনত্ব সাধারণত জলের ঘনত্ব থেকে কম হয়, কাঠের টুকরো তুমি জলে ফেলে দেবে দেখবে সেটা ভাসে। তার কারণটা কি, তার কারণ আবারও বলছি ওই কাঠের টুকরোর যে ঘনত্ব জলের ঘনত্ব থেকে কম, তাহলে ও ভাসবে। এবার আমি ধরো একটা লোহার বল নিয়ে নিলাম, সেটা জলে দিলাম, ও কোনোদিন ভাসতে পারে, ভাসবে না, কেন না লোহার যে ঘনত্ব সেটা জলের ঘনত্ব থেকে অনেক বেশি, সুতরাং ও ডুবে যাবে। এবার নেক্সট 2 নাম্বারটা কি বলছে দেখো, if density of a material of the body is equal to density of the liquid the body floats fully submerged in the liquid in the neutral equilibrium, মানেটা কি বলছে, বলছে এমন তুমি একটা বস্তু নিয়েছো যার ঘনত্ব যে লিকুইডে তুমি দিচ্ছ সেই ঘনত্বের পুরো সমান, তাহলে সে কি হবে, সম্পূর্ণ ডুবে ভাসবে। অনেক সময় দেখবে কোনো একটা বোতল নেবে, বোতলটা খালি অবস্থায় জলে ভাসে, তার কারণটা কি, খালি অবস্থায় জলে ভাসে এই কারণে যে হচ্ছে ওই বোতলটার ঘনত্ব কি হয়, যে হচ্ছে জলের ঘনত্ব থেকে কম। কিন্তু অনেক সময় বোতলে তুমি বোতলটায় হাফ জল ভরে কিংবা আরেকটু জল ভরে রেখে দেখবে কোনো জলে ছেড়ে দেবে, তখন কি হয় দেখবে সে ডুবে ডুবে ভাসে, কারণ হচ্ছে দুটো ঘনত্ব অনেকটা সমান টাইপের হয়ে যায়, তাই জন্য এই সিচুয়েশনটা তৈরি হয়। ঠিক আছে, এগুলো একটু বুঝবেন, না বুঝলে কিন্তু পরীক্ষা করে আসতে পারবে না। 3 নাম্বারটা কি বলছে, when a body floats in neutral equilibrium, যখন একটা বডি ভাসে নিউট্রাল ইকুইলিব্রিয়াম বা সুস্থিত সাম্যাবস্থায় ভাসে, the weight of the body is equal to the weight of the displaced liquid, তাহলে হচ্ছে ওই যে ওজন, যে ওই বস্তুটার ওজন
আর ওই বস্তুটা যতটা জল অপসারিত করেছে তার ওজন সব সময় সমান হবে, তারপরেই সে সুস্থিত সাম্যাবস্থায় ভাসতে পারবে। এটা 3 নম্বর পয়েন্ট বলেছে। আর 4 নম্বর পয়েন্ট কি বলেছে? বলেছে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি অ্যান্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ডিসপ্লেস লিকুইড শুড বি ইন আ ভার্টিক্যাল লাইন। আমি এখানে পাশে ছবি এঁকে দিয়েছি, দেখো কি বলেছে, সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য বডি, এই যে টোটাল বডি, ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে প্রথম কথা হচ্ছে একটা জলের পাত্র বা লিকুইডের পাত্র আমি রেখেছি। পাশে এই ছবিটা দেখতে পাচ্ছ সবাই আশা করি। এটা পুরো কানায় কানায় জল দিয়েছি আমি, ভালো কথা। এইবার একটা বস্তু আমি এখানে নামাচ্ছি, ধরে নাও একটা লোহার টুকরো। পুরো এই বস্তুটার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? এই মাঝখানটায় হবে না? দেখতে পাচ্ছ এই পয়েন্টটা, যে পয়েন্টটা বড় হচ্ছে আমি অন্য কালি দিয়ে দিচ্ছি, ধরো এই কালো, ঠিক আছে, এইটা না মাঝখানে, ওইটা তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি ওইটা। এইবার আর একটা কোশ্চেন এখানে আসছে, বলছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ ডিসপ্লেস লিকুইড, ঠিক আছে, তাহলে সেটা কোনটা? সেটা ভালো করে খেয়াল করো। দেখো এতটা জল সরিয়েছে এই বস্তুটা, ঠিক আছে, এতটা জলই তো সরিয়েছে, নিচে যতটা মানে ঢোকানো হয়েছে ততটা জলই তো সরিয়েছে, তাহলে এর সেন্টার অফ গ্র্যাভিটি এখন কোথায় হয়ে যায়? একটু নিচে হয়ে যাবে না এইটা? তাহলে দুটো সেন্টার অফ গ্র্যাভিটি পেলে, একটা হচ্ছে পুরো বডিটার সেন্টার অফ গ্র্যাভিটি, আর একটা হচ্ছে যতটুকু জল ডিসপ্লেস লিকুইড হয়েছে, যতটুকু লিকুইড হচ্ছে ডিসপ্লেস হয়েছে তার সেন্টার অফ গ্র্যাভিটি তুমি পেয়েছো। সেটা কি বলছে? সেটা বলছে একটা ভার্টিক্যাল লাইনে থাকবে, মানে একটা উলম্ব লাইনে থাকবে। মানে এই দেখো একই ভার্টিক্যাল লাইনে আমি রেখে দিয়েছি, একই উলম্ব লাইনে রয়েছে, তারপরেই সেটা ভাসবে, ঠিক আছে। এই যে কনসেপ্টটা আমি বললাম যে যতটুকু জল সরিয়ে দিয়েছে তার সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে সেন্টার অফ বুয়েন্সি। দেখো একই জিনিস কি বলছে, সেন্টার অফ বুয়েন্সি, ঠিক আছে, প্লবতার যে সেন্টার সেটা কোথায়? দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ লিকুইড ডিসপ্লেস বাই এ বডি ইজ কল্ড দ্য সেন্টার অফ বুয়েন্সি। ঠিক আছে, আমরা অন্য টপিকে চলে এলাম, জিনিসটা দেখো। তাহলে সেই একই ব্যাপার, এই হচ্ছে একটা আমি পাত্র নিলাম, এই পাত্রতে কি হচ্ছে দেখো, কানায় কানায় আমি জল ভরেছি, ঠিক আছে, আর একটা বডি এখানে আমি নামিয়ে দিলাম। সেখানে কি বলছে? দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে, অফ দ্য লিকুইড ডিসপ্লেস বাই দ্য বডি। দেখো এই যে বডিটা এইটুকু কি করেছে, এই যে লিকুইডটা তাকে ডিসপ্লেস করেছে, এইটুকু লিকুইডকে ডিসপ্লেস করেছে, তাই না? এইটুকু লিকুইড বাইরে দিয়ে পড়ে গেছে, এর যে সেন্টার অফ গ্র্যাভিটি বলছে, তার মানে এইটা, তাহলে এইটাকেই সেন্টার অফ বুয়েন্সি বলছে, ঠিক আছে। মানে আগেতেও কিন্তু আমি দেখেছি, এই যে নিচেরটা দেখিয়েছিলাম সেটাই কিন্তু, এই যে নিচেরটা যেটা দেখিয়েছিলাম সেটাই কিন্তু সেন্টার অফ বুয়েন্সি ছিল, বুঝতে পারলে? তার মানে আমি একটু একটু ক্ল্যারিফাই করে দিই আরো বেশ ভালো করে। এইটা একটা বডি, এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? এইটা। এবারে এই বডিটা তুমি কি করছো, একটা বালতি বা একটা কোনো পাত্রের ভিতরে এরকম ভাবে চুবিয়ে দিয়েছো, ঠিক আছে, এখানে কানায় কানায় পুরো পাত্রটায় জল আছে, তাহলে এই বডিটার এইটুকু পজিশনের মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা? এইরকম একটা জায়গা হবে, এইটাকেই সেন্টার অফ বুয়েন্সি বলা হচ্ছে। যতটা জল সরিয়েছে তার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে সেন্টার অফ বুয়েন্সি, বোঝা গেল? এইবার দেখো এখানে কি বলছে, দেখো এই একটা জাহাজ, পুরো জাহাজ ওজন আছে, দেখো মাথায় এখানে সব চাপানো হয়েছে, মোটামুটি জাহাজের সেন্টার অফ গ্র্যাভিটিটা এখানে ধরা হয়েছে, ঠিক আছে, এখানে আছে অ্যাকচুয়ালি, এরকম জায়গাতেই থাকে। আর জাহাজে দেখো কতটা, এইটা দেখো এতটা জল সরিয়েছে, জাহাজ নিচে এতটা আছে, তাই না? এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকছে? মাঝখানে, তার মানে এটা সেন্টার অফ বুয়েন্সি, ঠিক আছে। এই দেখো সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ বুয়েন্সি দেখো একই ভার্টিক্যাল লাইনে কাজ করছে, তাই জন্যই জাহাজটা ওরকম ভাবে ভালোভাবে ভেসে চলে, তাই না? একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এরপর দেখো একটা কনসেপ্ট আছে, সেটা কি? সেটা হচ্ছে মেটা সেন্টার। আমি পরবর্তী জাহাজের ছবিগুলো দিয়েছি এইগুলো বোঝাবো বলি। মেটা সেন্টার কি? মেটা সেন্টার বলছে এইটা, বলছে হোয়েন আ ফ্লোটিং বডি ইজ স্লাইডলি টিল্টেড ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, ঠিক আছে, যখন একটা ভাসমান বডি বা বস্তু স্লাইডলি টিল্টেড করা হচ্ছে, মানে হালকা তাকে হেলিয়ে দেওয়া হচ্ছে, মানে জাহাজ ধরো হালকা টলে গেল, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, সাম্যাবস্থা থেকে, সাম্যাবস্থা মানে কি, জাহাজ নর্মাল জাহাজের মতো আছে, সেখান থেকে হালকা টলে গেল, তখন কি বলছে? বলছে দ্য সেন্টার অফ বুয়েন্সি শিফটেড, ঠিক আছে, এই সময় কিন্তু সেন্টার অফ বুয়েন্সি কিন্তু শিফট করে যায়, ঠিক আছে, মানে সরে যায়। বলছে দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য ভার্টিক্যাল লাইন পাসিং থ্রু দ্য নিউ পজিশন অফ সেন্টার অফ বুয়েন্সি মিটস উইথ দ্য ইনিশিয়াল লাইন ইজ কল্ড মেটা সেন্টার। সব গুলিয়ে গেল, কিচ্ছু গুলাবে না, শোনো ভালো করে। বলছে দ্য পয়েন্ট, ঠিক আছে, অ্যাট হুইচ, সেই পয়েন্টটা যেখানে দ্য ভার্টিক্যাল লাইন পাসিং থ্রু দ্য নিউ পজিশন অফ সেন্টার অফ বুয়েন্সি, মানে সেন্টার অফ বুয়েন্সি যে নিউ পজিশন এসছে, ঠিক আছে, এই যে সেন্টার অফ বুয়েন্সি তার যে নিউ পজিশন এসছে, সেখান থেকে একটা ভার্টিক্যাল লাইন যদি টানা হয়, এই লাইনটা টানা হয়েছে এখানে দেখো, এবং কি বলছে, এবং বলছে
মিটস উইথ দ্য ইনিশিয়াল লাইন, ঠিক আছে। ইনিশিয়াল লাইন কোনটা ছিল? ইনিশিয়াল লাইন তো এইটাই ছিল, মাঝের এইটাই তো ইনিশিয়াল লাইন ছিল। তাহলে এইটার সাথেই মিট করছে। কোথায় মিট করছে? এই পয়েন্টে মিট করছে না? তাহলে এইটাই হয়ে গেল তোমাদের মেটা সেন্টার। বোঝাতে পারলাম? আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, জিনিসটা ভালো করে দেখো। এই যে পুরো জাহাজটা আছে, সেন্টার অফ গ্র্যাভিটি এখানে আছে, এতটুকু জল ছড়িয়েছে, তার সেন্টার অফ গ্র্যাভিটি এইটা, মানে এটা সেন্টার অফ বুয়েন্সি। এইবার কি হচ্ছে, জাহাজটা হালকা টলে গেল, তাহলে এই যে সেন্টার অফ বুয়েন্সি সেটা একটু সরে এই দিকে চলে এলো, ঠিক আছে। এই যে সেন্টার অফ বুয়েন্সি সেটা সরে একটু এইদিকে চলে এলো, দেখো তাহলে কি পজিশনে চলে গেল, দেখো এই পজিশনে চলে এলো সেন্টার অফ বুয়েন্সি, ঠিক আছে। এবার সেন্টার অফ বুয়েন্সি থেকে একটা ভার্টিক্যাল লাইন বা পুরো উলম্ব লাইন একটা টানা হলো, ঠিক আছে। আর ইনিশিয়াল লাইন কোনটা ছিল? এইটা। এই দুটো কোথায় মিট করছে? এখানে মিট করছে, এইটাকেই বলা হচ্ছে মেটা সেন্টার। যদি লেখায় গুলিয়ে যায় তাহলে জাস্ট ছবিটা মনে রাখবে, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। এরপরে কি হচ্ছে, এরপরই হচ্ছে আসল কোশ্চেনের জায়গা, এখান থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে। এরপরে কটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, সেখান থেকেই কিন্তু অ্যাকচুয়াল কোশ্চেন গুলো আসে। কি বলছে? বলছে হোয়েন আ সলিড বডি ইজ ড্রপড ফ্রম এ বোট ফ্লোটিং ইন ওয়াটার দ্য লেভেল অফ ওয়াটার উইল। কি বলছে? যখন একটা সলিড বডি, কি বলছে, ড্রপড ফ্রম এ বোট, ঠিক আছে, যখন একটা বোট থেকে বা নৌকা থেকে কোনো একটা সলিড বডি, সেটা পাথর হতে পারে, কাঠ হতে পারে, বা অন্য কিছু হতে পারে, সেটা কি, সেটা তুমি করছো জলে ফেলে দিচ্ছ, সেটা কি হবে? এইবার যে জলের যে লেভেলটা সেটা কি হবে, মানে এখানে যদি আমি এরকম একটা বোট আঁকার চেষ্টা করি, ঠিক আছে, সেটা যেরকম জলেতে আছে, ঠিক আছে, এরকম জলেতে ধরো বোটটা আছে। এইবারে কি হচ্ছে, এই বোট থেকে কিছু জিনিস আমি নিচে ফেলে দেবো, এবার কি ফেলছি সেটা আমাকে কন্ডিশন দিয়ে দিয়ে দেখতে হবে। দেখো প্রথমে কি বলছে, প্রথমে বলছে এই যে জলের লেভেল, ঠিক আছে, এই জলের লেভেলটা নিচে নেমে যাবে। তুমি ধরো একটা জিনিস ফেলে দিলে জলের লেভেলটা নিচে নেমে যাবে, কখন? বলছে ফল ইফ ডেন্সিটি অফ সলিড গ্রেটার দেন ডেন্সিটি অফ ওয়াটার অ্যান্ড দ্য বডি উইল সিঙ্ক। মানে কি বলছে, বলছে তুমি এখান থেকে একটা বস্তু নিলে, বস্তুটা এরকম জলে ফেলে দিলে, জলে ফেলে দেওয়ার পর এই যে জলের লেভেলটা আছে সেই জলের লেভেলটা নিচে নেমে যাবে। সাধারণত কিন্তু আমরা কি ভাবি, যে আমরা একটা বোটে বসে আছি, বোট থেকে একটা বড় পাথর ফেলে দিলাম, তাহলে কি জল তো চেগে ওঠার কথা, কিন্তু না, জল নিচে নেমে যাবে। কেন? না হচ্ছে ওই পাথরের ডেন্সিটি, ঠিক আছে, পাথরের যে ঘনত্ব সেটা জলের ঘনত্ব থেকে বেশি, পাথরটা জলে ডুবে যায়, তাই না? পাথরটা জলে ওই জন্যই ডুবে যাচ্ছে, কেন না পাথরের ঘনত্ব বেশি বলে, কিন্তু তার সত্ত্বেও জল কিন্তু নিচে নেমে যায়। এটা কিন্তু পরীক্ষায় আসে, জলের লেভেল ফল করে, পরীক্ষা আসে, সবাই গুলিয়ে ফেলে, এই জন্যই পরীক্ষা এগুলো দেয়। এটা এইভাবে কোশ্চেনটা দেবে না, কোশ্চেনটা কিভাবে দেবে, দেবে নৌকা থেকে জলে পাথর ফেলা হলো, তাহলে জলের লেভেল কি হবে? একই থাকবে, উপরে উঠবে, নিচে নেমে থাকবে, কোনোটিই নয়, এরকম ভাবে অপশন দিবে, তাহলে কি হবে? জলের লেভেল নিচে নেমে যাবে, কেন না এটা দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি। কিন্তু একটা কন্ডিশন আছে, রিমেন আনচেঞ্জ থাকবে, ঠিক আছে, জলের লেভেল যেমন ছিল তেমনই থাকবে। কখন? ইফ দ্য ডেন্সিটি অফ দ্য সলিড লেস দেন দ্য ডেন্সিটি অফ দ্য ওয়াটার, ঠিক আছে, অ্যান্ড দ্য বডি উইল ফ্লোট। বলছে যে যেটা ফেলছো তুমি, ঠিক আছে, ধরে নাও কাঠ, কাঠের ডেন্সিটি কি? কাঠের ডেন্সিটি হচ্ছে তোমার জলের ডেন্সিটির থেকে কম, তাহলে একটা যদি কাঠ তুমি ফেলে দাও, তাহলে কি বলছে, তাহলে কিন্তু এই ওয়াটারের যে লেভেল ছিল সেটা যা ছিল তাই থাকবে, রিমেন আনচেঞ্জ থাকবে। তোমাদের পরীক্ষায় কোশ্চেন কি আসবে, এইরকম ভাবে কোশ্চেন দিয়ে দিতে পারে যে কোনো নৌকা থেকে অনেকগুলি কাঠ জলে ফেলে দেওয়া হলো, তাহলে জলের যে লেভেল বা উচ্চতা সেটা কি হবে? বৃদ্ধি পাবে, কমবে, একই থাকবে, অল অফ দিস বা নান অফ দিস কিছু একটা দিয়ে দেবে, তাই না? তো এখান থেকে কি হবে, তোমরা জানো কাঠের ঘনত্ব জলের ঘনত্ব থেকে কম, তাহলে এই মানে ফর্মুলা অনুযায়ী কি হবে, যে রিমেন আনচেঞ্জড, একই থাকবে। এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কোশ্চেন গুলো দেয়, ঠিক আছে। এখানে এই দুটো কোশ্চেন হলো। নেক্সট তিনটে কন্ডিশন আছে, ঠিক আছে, এই তিনটে কন্ডিশনও খুব পরীক্ষা আছে, খুব ইম্পর্টেন্ট, আর পরীক্ষায় এলে কিন্তু এখানে 90% ছেলে মেয়ে ভুল করে, তার কারণ এটার কনসেপ্ট কিন্তু অনেকের থাকে না। কি বলছে, বলছে হোয়েন আ পিস অফ আইস, ঠিক আছে, এক টুকরো বরফ ফ্লোটিং ইন লিকুইড মেল্টস কমপ্লিটলি, বলছে একটা লিকুইডের উপরে ভাসছিল এবং বরফটা পুরো কমপ্লিটলি মেল্ট হয়ে গেছে বা গলে গেছে, দ্য লেভেল অফ লিকুইড প্লাস ওয়াটার কি হবে, ঠিক আছে, লিকুইড আর ওয়াটারের যে লেভেল সেটা কি হবে? দেখো তিনটে জিনিসই হতে পারে, রিমেন আনচেঞ্জ থাকতে পারে, ফল হতে পারে, রাইজ হতে পারে, ঠিক আছে। এইবার নির্ভর করছে ওই লিকুইডটা কি তার উপরে। মানে আমি সোজা কথা বলে দিচ্ছি, তুমি ধরো একটা গ্লাস নিলে,
গ্লাসে একটা লিকুইড দিলে, আমি জলের কথা কিন্তু বলছি না, আমি লিকুইডের কথা বলছি। সেটা জলও হতে পারে, পেট্রোলও হতে পারে, মদও হতে পারে, আবার অন্য কিছু হতে পারে, ঠিক আছে, নুন চিনির জলও হতে পারে। তো আমি নর্মালি বললাম তুমি একটা গ্লাস নিলে, সেখানে একটা লিকুইড দিলে, আমি লিকুইডটা কি জানি না, এবার এর উপরে এক টুকরো বরফ দিয়ে দিলাম। গ্লাসটা কিন্তু এই মুহূর্তে কানায় কানায় ভর্তি আছে ওই লিকুইড আর বরফটা দিয়ে। এইবার তুমি রেখে দিলে, এইবারে ওই যে লিকুইড প্লাস জলের লেভেলটা আছে রিমেন আনচেঞ্জ থাকতে পারে, মানে তোমার পুরো বরফ গলে যাবে, এটা একই লেভেলে থাকবে, এটাও হতে পারে। লেভেলটা একটু ফল করতে পারে, একটু কমে যেতে পারে, নিচে নেমে যেতে পারে, লেভেল কিন্তু জল আবার উপছেও পড়ে যেতে পারে। তিনটেই কি করে হতে পারে? তার কারণটা হচ্ছে এই লিকুইড বলেছে এখানে, লিকুইডটা কেমন তার উপরে নির্ভর করবে। এইবার চলো আমরা পড়ি। এক নম্বরটা কি? এক নম্বরটা বলছে রিমেন আনচেঞ্জ, মানে কি, মানে একই থাকবে, সেই লেভেলটা পুরো একই থাকবে। কখন? ইফ দ্য ডেন্সিটি অফ দ্য লিকুইড ইকুয়াল টু দ্য ডেন্সিটি অফ দ্য ওয়াটার। মানে সোজা কথা, তুমি কি করেছো, গ্লাস পূর্ণ জলে এক টুকরো বরফ রেখেছো, মানে এই রকম তোমার একটা গ্লাস ছিল, সেই গ্লাসে তুমি এরকম এক টুকরো বরফ দিয়েছে, আর তারপরে কি হয়েছে, কানায় কানায় পুরো গ্লাসটা এরকম ভাবে জলে ভর্তি করে দিয়েছো, ঠিক আছে, পুরোপুরি জলে ভর্তি করে দিয়েছো, আর বরফটা এরকম আছে, এক টুকরো বরফ উপরে ভাসছে, বেশ বড় বরফের টুকরোই তুমি নাও। তোমার মনে হতেই পারে যে অনেক কিছু হতে পারে, ঠিক আছে, যে এই যে লেভেলটা, জলের যে লেভেলটা সেটা বাড়তে পারে, কমতে পারে, ঠিক আছে, অনেক কিছু মনে হতে পারে, কিন্তু বরফটা পুরো গলে যাবে, দেখবে এক টুকরো জল এখান থেকে নিচেও পড়বে না, আবার দেখবে একটু জল এখান থেকে নিচে লেভেলেও আসবে, নিচেও নেমে যাবে না, রিমেন আনচেঞ্জ থাকবে। তার কারণ কি? তার কারণ এই যে লিকুইড আমি কি নিয়েছি, ওটা জলই নিয়ে নিয়েছি, মানে জলের সমান হলেই তো সেটা বলেছে আনচেঞ্জ থাকবে, তো আমি ডিরেক্ট জল নিয়ে নিয়েছি। বুঝতে পারলে? এই যে ভিতরে লিকুইড, এটা পুরো আমি জল নিয়ে নিয়েছি। বোঝা গেল? নেক্সট চলে এসো। নেক্সট কি বলছে, একটা গ্লাস আঁকলাম, গ্লাসে বলছে যে নেক্সট হচ্ছে ফল করতে পারে। কখন ফল করবে? দ্য ডেন্সিটি অফ লিকুইড লেস দেন দ্য ডেন্সিটি অফ ওয়াটার। ঠিক আছে, মানে এমন এখানে লিকুইডটা নিতে হবে যার, এই যে গ্লাসটা আছে, গ্লাসের এমন একটা লিকুইড নিতে হবে যার ডেন্সিটি বা ঘনত্ব জলের ঘনত্বের থেকেও কিন্তু কম। ঠিক আছে, আমি ধরে নিলাম আমি মদ নিলাম, ঠিক আছে, অ্যালকোহল বললে ভালো হতো, মদ বললে বেশি বোঝা যাবে, তাই জন্য আমি মদ বলছি। ঠিক আছে, মদের যে ডেন্সিটি বা ঘনত্ব জলের ডেন্সিটির থেকে কিন্তু অনেকটা কম, তাই না? এবার এইরকম আমি একটা গ্লাসে পুরো মদ নিয়ে নিলাম, ঠিক আছে, অ্যালকোহল নিয়ে নিলাম, এর উপরে এক টুকরো বরফ দিয়ে দিলাম, ঠিক আছে, কানায় কানায় গ্লাসটা ধরে নাও ভর্তি আছে। বরফটা যেই গলে যাবে তখন তোমরা কি দেখবে বলতো, এই যে জলের লেভেলটা আছে না, এটা একটু নিচে চলে এসছে, এইরকম একটু নিচে চলে এসছে, লেভেলটা এইরকম জায়গায় থাকবে, নিচে চলে আসবে, ফল করবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই লিকুইডটা হচ্ছে কি, লিকুইডটা হচ্ছে জলের থেকে লিকুইডের ঘনত্ব কম। এবার এই জলের থেকে লিকুইডের ঘনত্ব কম কি কি হতে পারে? তুমি এখানে মদ তো নিয়েছো, ঠিক আছে, ঠিক আছে, মদও হতে পারে, তুমি কেরোসিনও নিতে পারতে, তুমি পেট্রোল, ঠিক আছে, ডিজেল, এই সমস্ত জিনিস কিন্তু নিতে পারতে। এই এই জায়গাটায় যে কটা জিনিস হচ্ছে জলের থেকে ঘনত্ব কম, তারা এই একই কাণ্ড ঘটাবে। আবার একটা কন্ডিশন আসছে যেখানে কি বলছে, রেইজ করবে, ঠিক আছে, বেড়ে যাবে। কখন? দ্য ডেন্সিটি অফ দ্য লিকুইড গ্রেটার দেন দ্য ডেন্সিটি অফ দ্য ওয়াটার। যখন ওই লিকুইডের ডেন্সিটি বা ঘনত্ব জলের ঘনত্ব থেকে বেশি হবে। মানেটা কি? মানে এই ধরে নাও হচ্ছে আমাদের গ্লাস আছে, ঠিক আছে, এখানে আমি কি দিলাম, এখানে আমি দিলাম হচ্ছে তোমার নুন চিনির জল। নুন চিনির জলের ঘনত্ব জলের ঘনত্ব থেকে বেড়ে যাবে না? এইটাই পরীক্ষা আছে, মেইনলি নুন চিনির জল দিয়ে পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন আসে। আর উপরে একটা কি দিলে, উপরে একটা বরফের টুকরো দিয়ে দিলে, পুরো কানায় কানায় ভর্তি, তারপর পুরো বরফটা গলে যাবে, তুমি কি দেখবে বলো তো? তুমি দেখবে যে অনেকটা জল এরকম ভাবে নিচে পড়ে গেছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই যে লেভেলটা, সেই লেভেলটা অ্যাকচুয়ালি বেড়ে গেছিল, তাই জন্যই তো নিচে পড়ে গেছে, তাহলে রেইজ করেছে, ঠিক আছে, বেড়ে গেছে। তার কারণ কি? ডেন্সিটিটা হচ্ছে কি, লিকুইডের ডেন্সিটি জলের ডেন্সিটির থেকে বেশি। বুঝতে পারলে? আর এইগুলো তোমরা কি, এইগুলো হচ্ছে একটু এক্সাম্পল দিয়ে মনে রাখবে, তাহলেই দেখবে বেশি মনে থাকবে। আমি জোর করে ওই জন্য এক্সাম্পল এখানে লিখে দিয়েছি। বুঝতে পারলে? এইবারে আরো কন্ডিশন টাইট করছে। কি করছে দেখো, দুটো আরো জিনিস দিচ্ছে যেটা কন্ডিশনটাকে আরো একটু ঘোটালা করে দিচ্ছে, কিন্তু তোমরা একদম মুখস্থ করে নেবে, ঠিক আছে, মানে বুঝে একবার মুখস্থ করে নেবে, যেন মানে পরপর সব করে নিজেদের মতো বলে দিতে পারো। বুঝতে পারলে? কারোর অপেক্ষা করবে না যে কি কন্ডিশন দেয় না দেয়, নিজেদের মতো আমি মুখস্থ করিয়ে দিচ্ছি, তাও একবার পড়িনি। কি বলছে? বলছে আ পিস অফ সলিড এমবেডেড উইথ অ্যান আইস ব্লক ইজ ফ্লোটিং ইন ওয়াটার। একটা ধরো এই আইস ব্লক, এই আইস ব্লক মানে হচ্ছে একটা সোজা কথা বরফের, মানে একটা বল বা ব্লক, কিছু একটা বরফের টুকরো, সোজা কথা। এই বরফের টুকরোর ভিতরে, ঠিক আছে, একটা সলিড জিনিস আছে। সেই সলিড জিনিসটা কি কিন্তু আমি জানি না, লোহাও হতে পারে, কাঠও হতে পারে। সেটা একটা কি করছে, একটা জলের উপরে ভেসে আছে, ঠিক আছে, ফ্লোটিং ইন আ ওয়াটার, ঠিক আছে, একটা তুমি গ্লাসের জল আছে তার উপরে ভাসিয়ে দিলে।
কানায় কানায় পূর্ণ জলেই সবসময় ভাসাবে, তাহলে বুঝতে সুবিধা হয়। তারপর কি বলছে, ইফ দ্য আইস মেল্টস, ঠিক আছে। এইবার তাহলে কি হচ্ছে, এইটা কি হচ্ছে, একটা পুরো গ্লাসের ভিতরে আছে কানায় কানায় জল পূর্ণ, এটা ভাসছে, ধরে নাও ভাসছে। কি বলছে, আইসটা মেল্ট হয়ে গেছে, মানে চারিদিকটা মেল্ট হয়ে গেছে, মানে পুরো আইসটা কি হচ্ছে, গলে গেছে। তাহলে এই বলটার কি হবে, ভালো করে খেয়াল করো। বলটা কিন্তু কি আমি জানি না, লোহার বল হলে নিচে পড়ে যাবে, বা এখানে যদি পাথর থাকে সেটাও নিচে পড়ে যাবে, আর যদি কাঠ থাকে সেটা কিন্তু উপরে ভাসবে। তাহলে দুটোর জন্য দুটো কন্ডিশন হবে। কি বলছে, বলছে এই যে জলের লেভেল, সেই জলের লেভেলটা ফল করবে। কখন ফল করবে, দ্য ডেন্সিটি অফ দ্য সলিড গ্রেটার দেন দ্য ডেন্সিটি অফ দ্য ওয়াটার। মানে এই যে বলটা ছিল তার যে ডেন্সিটি বা ঘনত্ব যদি এই যে পাশের যে জল আছে সেই জলের ঘনত্ব থেকে বেশি হয়, তাহলে কি হবে, তাহলে এই ওয়াটারটা ফল করে যাবে। এক্সাম্পল কি, গ্লাস পূর্ণ জলে এক টুকরো বরফ দিলে যার ভিতরে একটা পাথর আছে, পাথর বা তুমি হচ্ছে লোহার বল বলতে পারো, এটা ধরো আছে, পুরো বরফটা গলে যাবে। তুমি কি দেখবে, গ্লাসের যে লেভেলে জল ছিল, পুরো কানায় কানায় ভর্তি জল ছিল, দেখবে জলের লেভেলটা একটু নিচে চলে এসছে, এই টুকরোটাও নিচে চলে যাবে, জলের লেভেলটাও নিচে চলে যাবে। আর কি বলছি, আর বলছে ডাজ নট চেঞ্জ, ঠিক আছে। মানে এই লেভেলটা পুরো একই থাকবে, একদম চেঞ্জ হবে না। কখন, ইফ দ্য ডেন্সিটি অফ দ্য সলিড লেস দেন দ্য ডেন্সিটি অফ দ্য ওয়াটার। মানে এই যে সলিডটা আছে এর ডেন্সিটি বা ঘনত্ব যদি এই জলের ঘনত্ব থেকে কম হয়, মানে ধরে নাও কাঠ, তাহলে কি হবে, কাঠ তো ভেসে যাবে। আর তুমি দেখবে এই যে লেভেলটা আছে সেই লেভেলটা যা ছিল এক্স্যাক্টলি একই থাকবে। কেন না, কাঠের ডেন্সিটি এইটার ডেন্সিটির থেকে, মানে জলের ডেন্সিটি থেকে কম। আমি এখানে এক্সাম্পল লিখে দিয়েছি, গ্লাস পূর্ণ জলে এক টুকরো বরফ যার ভিতরে কি আছে, একটা কাঠ আছে। বুঝতে পারলে তো, এই কটা কন্ডিশন কিন্তু আমাদের একদম মুখস্থ রাখতে হবে। আমি সব কটা কন্ডিশন একবার এক্সাম্পল ধরে বলে দিই। প্রথমে কি বলছে, প্রথমে বলছে দেখো, বলছে একটা নৌকা আছে বা বোট আছে, বোটটা কি করছে, এই বোট থেকে তুমি কি করছো, পাথর নিয়ে হচ্ছে জলে ফেলছো, তাহলে কি হবে, জলের লেভেল নিচে নেমে যাবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে বোট আছে সেই বোটের যে পাথর আছে সেই পাথরটা কি হচ্ছে, সেই পাথরটার ডেন্সিটি জলের ডেন্সিটির থেকে বেশি। আর কি, আর ধরো একটা নৌকা থেকে তুমি জলে কাঠ ফেলছো, তাহলে কি হবে, তাহলে জলের লেভেলটা একদম সেম থাকবে, একদম নিচেও নামবে না উপরেও যাবে না। তার কারণটা কি, কাঠের ডেন্সিটি জলের ডেন্সিটির থেকে কম। তাহলে দুটো হয়ে গেল। এরপরে এই তিনটে কন্ডিশন নিয়ে খেলা হোক। চলো, কি বলছে, বলছে একটা গ্লাস নিয়েছো, গ্লাসে কিছু লিকুইড রেখেছো, কানায় কানায় পূর্ণ লিকুইড আছে, আমি ধরে নিলাম। তারপরে কি হচ্ছে, তারপরে ওর উপরে একটা বরফের টুকরো দিয়ে দিয়েছো, ভেরি গুড। এইবারে বলছে ওটা কখন, বরফের টুকরোটা পুরো গলে যাবে কিন্তু রিমেন আনচেঞ্জ থাকবে, ঠিক আছে। লেভেলটা হচ্ছে রিমেন আনচেঞ্জ থাকবে কখন, তখন যখন হচ্ছে ওই যে নিচে যে লিকুইডটা আছে গ্লাসে সেটা যখন জল হবে বা জলের ডেন্সিটির সমান কোনো লিকুইড হবে। বোঝা গেল। সেম জিনিস ফল করবে কখন, 2 নম্বর পয়েন্টে দেখো, ফল করবে মানে ওই যে জলের লেভেলটা ফল করবে কখন, যখন ওই লিকুইডটা তুমি কি নিয়ে নেবে, মদ টাইপের কোনো জিনিস নিয়ে নেবে, মদ বা কেরোসিন বা অন্য কিছু নিয়ে নেবে, ঠিক আছে, ডিজেল পেট্রোল, তাহলে কিন্তু ফল করবে। তার কারণটা কি, তার কারণ এখানে এই যে জলের যে ডেন্সিটি তার থেকেও কম হচ্ছে এই মদ বলো বা কেরোসিন বলো এদের ডেন্সিটি বা ঘনত্ব। 3 নম্বর কি বলছে, 3 নম্বর রেইজ করবে, ঠিক আছে, মানে উপচে পুরো পড়ে যাবে। কখন হবে, যখন তুমি এই সেম জিনিসটা তুমি নুন চিনির জলে করো বা তোমার হচ্ছে মধুতে করো, পারদে দিয়ে করো, তখন পড়ে যাবে। তার কারণ কি, তার কারণ এদের ঘনত্ব জলের ঘনত্ব থেকে বেশি। আর এখানে দুটো কন্ডিশন কি বলছে, একটা গ্লাস পূর্ণ জল আছে যেটা কানায় কানায় পূর্ণ আছে, ওর উপরে তুমি এক টুকরো বরফ দিলে কিন্তু ওই বরফটার ভিতরে একটা পাথর আছে। এবার বরফটা একটা টাইমে পুরো গলে যাবে, গলে গেলে কি হয়ে যাবে, পাথরটাও নিচে চলে যাবে আর এই জলের লেভেলটাও নিচে পড়ে যাবে। আর ওই সেম গ্লাস পূর্ণ জল নিলে কানায় কানায় পূর্ণ আছে, তাতে এক টুকরো বরফ দিয়ে দিলে, ঠিক আছে, ওই বরফের ভিতরে কি আছে, কাঠ আছে, তাহলে কি হচ্ছে, বরফটা পুরো গলে যাবে, কাঠটা কি হবে, ভেসে উঠবে, কিন্তু জলের লেভেলটাও কি হবে, একই থাকবে। বোঝা গেল। তো এই কটা জিনিস আমাদের একটু মনে রাখলেই কিন্তু কাজ হয়ে যাবে। আমি বারবার বলছি, তোমরা হয়তো এই ফর্মুলাগুলো ডেন্সিটি ফেন্সিটি এগুলো হয়তো ভুলে যেতে পারে, কিন্তু একটা একটা করে এক্সাম্পল আমি যেমন দিলাম সেগুলো খাতায় লিখে নাও বা বইয়ে লিখে নাও, তাতেই কিন্তু বেশি মনে থাকবে। আর পরীক্ষাটায় কিন্তু কোশ্চেনও ওইভাবে আসে। তো চলো, এবার কি বলছে, এবার বলছে দ্য কন্ডিশন ফর দ্য স্টেবল ইকুইলিব্রিয়াম অফ আ ফ্লোটিং বডি। বলছে স্টেবল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, সুস্থিত সাম্যাবস্থার কন্ডিশন জানতে চাইছে একটা ফ্লোটিং বডির, মানে একটা বস্তু আর কি ভেসে আছে, তার সুস্থিত সাম্যাবস্থার কন্ডিশন গুলো কি কি হতে পারে। দুটো কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন কি বলছে, বলছে দ্য মেটা সেন্টার অলওয়েজ বি হায়ার দ্যান দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য বডি। মানে যে মেটা সেন্টার আছে সেটা হচ্ছে সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য বডির থেকে হায়ার হতে হবে। আমি এই জন্যই প্রথমে এই ছবিটা এক্সট্রা করে আমি রেখে দিয়েছিলাম। দেখো এখানে দেখো এই মেটা সেন্টার, তাহলে আর এটা হচ্ছে সেন্টার অফ দ্য গ্র্যাভিটি, ঠিক আছে।
দেখো এই মেটা সেন্টারটা দেখো সবসময় দেখো এই সেন্টার অফ গ্র্যাভিটির থেকে দেখো উঁচুতে আছে না, এটা থাকতেই হবে, উঁচুতেই থাকতে হবে, তারপরেই কিন্তু এটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে। দেখো বডিটা কিন্তু হালকা টিল্টেড হয়ে গেছে, একটু বেঁকে গেছে, তারপরেও দেখো মেটা সেন্টারটা উপরে আছে, মেটা সেন্টার উপরে থাকলেই তারপরে কিন্তু বস্তুটা ভাসবে। এবার তুমি বলবে মেটা সেন্টারটা স্যার নিচে এলে কি হবে, দেখো কি হয়। এই জাহাজটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, বেশি হেলে গেছে না, অনেকটা বেশি হেলে গেছে না। এইবার কি হয় জানো, বেশি হেলে গেলে দেখো এর যে সেন্টার অফ বুয়েন্সি সেটা এই জায়গায় চলে এসছে, ঠিক আছে, এবং এখান দিয়ে যে লম্বা লাইনটা টানা হচ্ছে এবং এই যে ইনিশিয়াল লাইনটা যেটা ছিল সেটা এখানে চলে এসছে, মানে মেটা সেন্টারটা এখানে চলে এসছে, মানে সেন্টার অফ গ্র্যাভিটির নিচে মেটা সেন্টার চলে এসছে। মানেটা কি হবে জানো, এইবার জাহাজটা পুরো পাল্টি মারবে, পুরো কিন্তু এবার ঘুরে যাবে। তাহলে সবসময় কি হয়, মেটা সেন্টারটা উপরে থাকতে হবে, তারপরেই জাহাজ ভাসবে। মানে ভাসমানের শর্ত এইটাই, ঠিক আছে। তাই জন্যই এখানে দেখো 1 নম্বর পয়েন্টে কি বলেছে, 1 নম্বর পয়েন্টে কি বলেছে, দ্য মেটা সেন্টার অলওয়েজ বি হায়ার দ্যান দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য বডি, ঠিক আছে। আমি এখানেও ছবিটা এনেছিলাম যদিও, দেখো এই মেটা সেন্টার সবসময় হায়ারে আছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি, ঠিক আছে। আর এই ক্ষেত্রে দেখো মেটা সেন্টার কি হচ্ছে, নিচে নেমে এসছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি থেকে, তার মানে কি এটা আর ভাসবে না, তাই না, ডুবে যাবে। সেটাই বলেছে এখানে, এটা ইকুইলিব্রিয়ামের সূত্র বলছে, তাই না। সুতরাং মানে সুস্থিতভাবে মানে ভাসবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, সুতরাং সেখানে কি হচ্ছে, মেটা সেন্টার সবসময় উপরে থাকবে। আর 2 নম্বর কি বলছে, দ্য লাইন জয়নিং দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি অ্যান্ড দ্য সেন্টার অফ ফ্লোটেশন শুড বি ইন আ ভার্টিক্যাল লাইন, ঠিক আছে। মানে কি বলছে, বলছে সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য বডি, সেন্টার অফ দ্য ফ্লোটেশন শুড বি আ ভার্টিক্যাল লাইন। আমি তোমাদের প্রথম থেকেই বলছি এই জিনিসগুলো ভার্টিক্যাল লাইনে থাকবে, তাই না। নেক্সট দেখো, মোটামুটি আমাদের ওই কাজটা হয়ে গেছে। এবার কিছু কিছু সিম্পল জিনিস ছোটবেলা থেকে আমরা জেনে আসছি, সেটা আমাদের আরেকবার জানতে হবে। যেমন এখানে কি বলছে, মাস, মাস মানে কি, মাস মানে ভর, তাই না। ভর মানে কি, বলছে দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কন্টেন ইন আ বডি ইজ কল্ড ইটস মাস, ঠিক আছে। মানে যদি বাংলায় বলি তাহলে কি হয়, হচ্ছে কোনো বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমরা ছোট থেকে ভরকে এম দিয়ে ডিনোট করি, ভরকে কি করি, এম দিয়ে ডিনোট করি। এইবার কি বলছে, মাস ইজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ঠিক আছে। মাস বা ভর এটা কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, মানে ধ্রুবক। মানে ধ্রুবক মানে কি, যে জিনিস চেঞ্জ হয় না, ইট ডাজন্ট চেঞ্জ লাইক ওয়েট, ঠিক আছে। ওজন চেঞ্জ হয়, ভর চেঞ্জ হয় না, ঠিক আছে। এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেয়, কোনো বস্তুর ভর পৃথিবীতে 6 ইউনিট, তাহলে চাঁদে কত ইউনিট। অনেকেই কিন্তু অপশন 1 থাকলে 1 মেরে দেবে, কিন্তু ভর চেঞ্জ হয় না। ভর কি করে চেঞ্জ হবে, ভর একই থাকে সবসময়, ভর তখন ওই লিখতে হবে যে ওই একই থাকবে, ঠিক আছে। কিন্তু যদি দেয় কোনো বস্তুর ওজন পৃথিবীতে 6 ইউনিট, তাহলে চাঁদে গেলে কত ইউনিট হবে, তাহলে 6 গুণ কমে যায়, ঠিক আছে। এখান থেকেই দেখো লুসেন্ট বইতে কিন্তু সবই দিয়ে দেয়, কিন্তু সেখান থেকে মানে ভাবনা চিন্তা করে কোশ্চেনগুলো উত্তরগুলো বার করতে হয়। তো যাই হোক, এরপর বলছে ডেনসিটি। ডেনসিটি মানে কি, ডেনসিটি হচ্ছে ডেনসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ মাস পার ইউনিট ভলিউম। মানে কি, মানে ডেনসিটি হচ্ছে ভর পার ইউনিট ভলিউম, মানে হচ্ছে বাই আয়তন। মানে সোজা কথা মনে রাখবে, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, তাই না। আর এর এসআই ইউনিট কি, দেখো মাস বা ভরের এসআই ইউনিট কি হয়, কেজি। আর ভলিউমের এসআই ইউনিট কি হয়, ভলিউম মানে কি, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, তাই না। তাহলে মিটার কিউব হয়ে গেল, তাহলে কেজি পার মিটার কিউব। এবারে একটা আসে রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ ডেনসিটি মানে কি, আপেক্ষিক ঘনত্ব। মানে কি, মানে ডেনসিটি অফ দ্য মেটেরিয়াল, কোনো একটা বস্তু বা কোনো একটা মেটেরিয়ালের কি হচ্ছে, একটা ঘনত্ব তুমি বের করে নিলে, সেটার সঙ্গে কি করবে, ডেনসিটি অফ দ্য ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস, সেটা বাই করে দেবে, তুমি রিলেটিভ ডেনসিটি বা আপেক্ষিক ঘনত্ব পেয়ে যাবে। মানে কি, মানে হয়তো লোহার আপেক্ষিক ঘনত্ব তুমি বার করতে চাইছো, লোহার ঘনত্বটা তুমি বের করে নেবে। লোহার ঘনত্ব কি করে বের করবে, ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, তাই না। তো লোহার কত ভর আর কত আয়তন সেটা মানে বাই করে তুমি বের করতে পারবে, লোহার ঘনত্ব বেরিয়ে গেল। এইবার কি হবে, তুমি জলের ঘনত্ব বের করো, জল নাও একটু, সেই জলের কত ভর হচ্ছে আর 4 ডিগ্রি টেম্পারেচারে পুরো জিনিসটা করতে হবে, ঠিক আছে। এবং জলের কতটা ভলিউমে আছে, তাহলে তুমি দুটো ঘনত্ব পেয়ে গেলে, তাই না। এই দুটো ঘনত্ব রেশিও করে দাও, ঠিক আছে। ওই যে উপরে লোহার ঘনত্ব আর এখানে হচ্ছে জলের ঘনত্ব, 4 ডিগ্রি টেম্পারেচারে যা হয় সেটা তুমি অনুপাত করে নাও, তাহলেই তুমি রিলেটিভ ডেনসিটি পেয়ে যাবে বা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব পেয়ে যাবে। এটা শুধু লোহা দিয়ে আমি বললাম, তুমি যে কোনো জিনিস দিয়ে করে দিতে পারো। এইবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, ডেনসিটি বলো বা ঘনত্ব বলো, এর একটা একক আছে, তাই না। কিন্তু আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই। তার কারণটা কি, তার কারণ এর একটা একক আছে, আমি মানছি, এখানে আমি তো লোহা ধরেছিলাম, তাহলে লোহার একক আমি ধরে নিলাম কেজি পার মিটার কিউব এসছে, ঠিক আছে।
তাহলে এখানে যে জলটা আসছে তারও তো একটা মানে একক থাকতো, তাই না? কেজি পার মিটার কিউব। তো এবার ভালো করে খেয়াল করে দেখো, এটা তো একটা অনুপাত, তাই না? বাই আকারে আছে, তো যদি সেম থাকে তাহলে কাটাকুটি হয়ে যায়। তো বুঝতে পারলে? তাই জন্য কি হচ্ছে, তাই জন্য এ কিন্তু ইউনিট লেস, মানে যখনই এই রিলেটিভ কথাটা আসবে এগুলো সাধারণত ইউনিট লেস হয়, ঠিক আছে? এদের কোনো একক থাকে না। রিলেটিভ ডেন্সিটি ইজ আ রেশিও, ইট ইজ ইউনিটলেস, ঠিক আছে? এটা একটা রেশিও বা অনুপাত, এর কোনো ইউনিট থাকে না। মানে বুঝতে পারছো আমি কি বলেছি? এর একটা ধরো লোহা, তুমি তার ঘনত্ব বার করেছো, তার একটা ইউনিট আছে, সেই ইউনিটটা তো উপরে আছে, ঠিক আছে? তার এককটা উপরে আছে। আর ধরো জল, তার এককটাও তো নিচে আছে, তাহলে একই একক হয়ে যাচ্ছে, তো কেটে যায় তো। সুতরাং কোনো এককই থাকে না। বোঝা গেল? এইবার কি বলছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এইটা, রিলেটিভ ডেন্সিটি ইজ মেজার বাই হাইড্রোমিটার। হাইড্রোমিটার দিয়ে হচ্ছে রিলেটিভ ডেন্সিটি মাপা হয়। কি করে মনে রাখবে? রিলেটিভ ডেন্সিটিতে একটা জলের ব্যাপার আছে না, আর হাইড্রো মানে তো জল, তাহলে হাইড্রোমিটার দিয়ে হচ্ছে রিলেটিভ ডেন্সিটি মাপা হয়। তোমরা কমেন্ট বক্সে লিখবে হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হয়, গ্রো জিআরও, ঠিক আছে? দুটো কিন্তু খুব গুলায়, একটা হচ্ছে হাইড্রোমিটার, একটা হচ্ছে হাইগ্রোমিটার। হাইড্রো মানে হচ্ছে জল, মনে রাখবে, সেখান থেকে একটা রিলেটিভ ডেন্সিটিতে জল থাকে, সেইটা মনে রেখে দেবে। আর হাইগ্রোমিটার দিয়ে কি হয় সেটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। এই দুটো কিন্তু খুব গুলায়, তাই জন্যই আমি বলে দিলাম। এরপর কি বলছে, এরপর ধরো তোমাদের আমি একটা কোশ্চেন করলাম যে বলো তো, এমনি সাধারণত আমাদের খালের জল, পুকুরের জলে মানে সাঁতার কাটা সোজা, নাকি হচ্ছে আমাদের দীঘার সমুদ্রে সাঁতার কাটা সোজা? তোমরা কি বলবে? তোমরা বলবে বাবা সমুদ্রে সাঁতার কাটা তো খুব কঠিন, তাই না, ডুবে যেতে পারি, তাহলে পুকুরে সাঁতার কাটা সোজা। এই লজিকে তোমরা মেরে আসবে, তাই না? যদি কোশ্চেনটা আসে তোমরা কিন্তু এই লজিকেই মেরে আসবে, কিন্তু এটাই হয়ে যাবে ভুল। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এইটা, ভেবে দেখো, তোমার পুকুরের জল অনেক পাতলা হয়, ঘনটা অনেক কম হয়, ঘনত্ব অনেক কম হয়। সেই তুলনায় সমুদ্রের জলে কি হয়, ঘনত্ব অনেক বেশি হয়। তার কারণ কি? সেখানে নুন আছে। তুমি নিজেও জানো, তুমি যখন একটা গ্লাসে জল নাও, দেখবে জলটা অনেকটা পাতলা থাকে, মানে ঘনত্ব কম থাকে। এবার তুমি সেখানে মুঠো মুঠো ওই গ্লাসে নুন দিয়ে দাও, নুন দিয়ে ঘেঁটে দাও, তাহলে কি হবে? তাহলে দেখবে ঘনত্বটা বেড়ে যায় না, তাই না? এবার সেই যুক্তি দিয়ে যদি তুমি দেখো, তাহলে ঘনত্ব যেখানে বেড়ে যায় সেখানে কি হয়, সেখানে বস্তু বেশি ভেসে থাকার প্রবণতা বেশি থাকে, তাই না? একটা একটা গ্লাস নেবে, গ্লাসে প্রথমে জল নেবে, জল নিয়ে সেই কি করবে, একটা পাতি লেবু নিয়ে ওখানে ছেড়ে দেবে জলেতে, দেখবে পাতি লেবুটা ডুবে যায়। বা অনেক সময় ডিম, এগুলো দেখবে ডুবে যায়, ঠিক আছে? এইবার কি করবে, এইবারে হচ্ছে কিছু নুন নেবে, নুন নিয়ে ওই জলের সাথে মিশিয়ে দেবে, দেখবে এইবারে ভেসে ওঠে। কেন ভেসে উঠেছে? জল বেশি ঘনত্ব হয়ে গেছে। জল যত ঘনত্ব হবে কি হয়, তখন ওই বস্তু কি হচ্ছে, ভেসে ওঠে, তাই না? এইবার তাহলে তুমি ভেবে দেখো, তুমি যখন পুকুরে স্নান করছো তখন কি হয়, জল পাতলা, মানে তোমার ডুবে যাওয়ার চান্স বেশি আছে, জলের ঘনত্ব কম। কিন্তু সমুদ্রের জল যেহেতু নুন জল, তাই জন্য কি হয়, গাঢ় জল বা ঘনত্ব বেশি, তাহলে ওখানে কিন্তু তোমার ভেসে থাকার প্রবাবিলিটি বেশি থাকে। তাহলে কি হলো, তাহলে পুকুরের জল বা নদীর জল, এদের থেকে কিন্তু সমুদ্রের জলে সাঁতার কাটা কিন্তু বেশি ইজি। কিন্তু এই শুনে কেউ যেন সাঁতার কাটতে যেও না। তার কারণ কি, এরা কিন্তু একটা জিনিস ইগনোর করেছে, সেটা হচ্ছে ওখানে কিন্তু প্রচন্ড ঢেউ থাকে। কেউ আবার দীঘায় গিয়ে এইটা বলো না যে লুসেন্টের লেখা আছে সুতরাং আমি এই জিনিসটা করবো। ঠিক আছে, এখানে লিখে দিয়েছে দেখো, দ্য ডেন্সিটি অফ সি ওয়াটার, যে সমুদ্রের জল তার ঘনত্ব ইজ মোর দ্যান দ্য নর্মাল ওয়াটার। ঠিক আছে, নর্মাল যে সমস্ত জল আছে তার থেকে সমুদ্রের জলের ঘনত্ব অনেক বেশি। দিস এক্সপ্লেন্স, ঠিক আছে, এটাই ব্যাখ্যা করছে হোয়াই ইট ইজ ইজিয়ার টু সুইম ইন সি ওয়াটার, কেন হচ্ছে সমুদ্রের জলে সাঁতার কাটা সোজা। এখান থেকে আরেকটা জিনিস আমি বলে দিই, সেই কোশ্চেনটাও পরীক্ষা আসে, যখন কোনো জাহাজ সমুদ্র থেকে নদীতে আসে তখন পজিশন কি হয় জানো, জাহাজটা একটু ডুবে যায়, মানে ডুবে যায় মানে পুরো ডুবে যায় না। এটা ধরো নৌকা বা জাহাজ এই সমুদ্রে গেছিল, ঠিক আছে, সমুদ্রে ধরো জলের লেভেলটা এত দূর অব্দি ছিল, তখন নদীতে আসবে জলের লেভেলটা আরেকটু উঁচুতে উঠে যাবে। তার কারণ কি? তার কারণ ওই একই, সমুদ্রের জল কি, সমুদ্রের জল বেশি গাঢ় ছিল, তাই জন্য জাহাজটাকে বেশি মানে ঠেলে উপর দিকে রেখেছিল। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, তুমি যেই নদীতে এসছো জলটা কি হচ্ছে, সমুদ্রের জাহাজটা কি হচ্ছে, একটু নিচের দিকে চেপে যাচ্ছে। তার কারণটা কি, ঘনত্ব কমে গেছে জলের। বুঝতে পারলে? এখানে এবার দেখো এখানে কি বলছে, হোয়েন আইস ফ্লোটস, যখন বরফ ভাসে ইন ওয়াটার, ঠিক আছে, যখন বরফ জলে ভাসে, ইটস 1/10 পার্ট রিমেন আউটসাইড অফ ওয়াটার, ঠিক আছে, এর 1/10 মাত্র জলের উপরে থাকে। অনেক জায়গায় 1/10 লেখা থাকে, অনেক জায়গায় 1/12 লেখা থাকে। যাই হোক, আমি জিনিসটা কি এক্সপ্লেন করে দিই। বলছে কি, বলছে হচ্ছে এই হচ্ছে ধরো একটা জল আছে,
বলছে এখানে ধরো একটু তুমি এক টুকরো বরফ তুমি উপরে ভাসতে দেখছো, তুমি তো দেখছো উপরে এক টুকরো ভাসছে, এর নিচে 10 ভাগ, ধরো এইটা পুরোটা ধরো 10টা ভাগ করলে এর মাত্র 1 ভাগ মানে উপরে আছে, বাকিটা সম্পূর্ণ নিচে আছে, যদি লুসেন্টের বই অনুযায়ী বলি আমি। তো দেখবে ওই জন্য বাংলা একটা কথা আছে, এই যে দুর্নীতি এটা হচ্ছে হিমশৈল চূড়া মাত্র, এরকম টাইপের কথা বলে না নিউজ টিউজে। হিমশৈল চূড়া মানে কি, একটা পুরো ধরো এরকম ধরো একটা বরফ আছে, বরফের টুকরো, তুমি এইটুকু দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে চূড়া, ঠিক আছে। অ্যাকচুয়ালি এর ভিতরে আসল জিনিসটা আছে, ওই জন্যই দেখবে এখন টেলিভিশন চালালে কি বলে, এই যে দুর্নীতি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিমশৈল চূড়া মাত্র, মানে এইটুকু তুমি দেখতে পাচ্ছ, ম্যাক্সিমামটাই নিচে আছে। তার মানে কি 1/10 মানে খুব সামান্য পোর্শন উপরে আছে, বাকি পুরোটাই হচ্ছে জলের নিচে থাকে। এই জন্যই তো টাইটানিক ডুবে গেছিল, ওরা ওরা একটা বরফকে উপরে দেখেছিল, কিন্তু নিচে তো বিশাল বড় একটা মানে ওর সঙ্গে থেকে থাকে, তাই না, গিয়ে ধাক্কা মেরেছে, বুঝতে পারেনি, তাই জন্যই তো ডুবে গেছে টাইটানিক, তাই না। নেক্সট কি বলছে, এটা তোমাদের আমি আগেও ব্যাখ্যা করেছি, আবার এখানে দিয়েছে দেখো, ইফ ফ্লোটিং আইস ইন ওয়াটার ইন আ ভেসেল মেল্টস, ঠিক আছে, একটা যদি ফ্লোটিং আইস থাকে মানে সোজা কথা একটা আইস বা বরফ কি করছিল, জলে ভাসছিল, ঠিক আছে, একটা ভেসেলের মধ্যে বা একটা পাত্র বলো বা যাই বলো তার মধ্যে একটা বড় ধরো বরফ ভাসছে, এবার বরফটা কি হচ্ছে, পুরো মেল্ট হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, তার লেভেল অফ ওয়াটার কি হবে, আনচেঞ্জ থাকবে। আমি তো আগেই করেছি, এই যে 3টে কন্ডিশন করেছিলাম, এই দেখো এখানে এই যে জায়গাটা করেছিলাম আমি, ওখানে আমি বলে দিয়েছিলাম, তাই না, যে পুরোপুরি একটা গ্লাস নাও, গ্লাসে পুরোপুরি একদম কানায় কানায় জল পূর্ণ করো, ওখানে একটা বরফের টুকরো দিয়ে দাও, পুরো বরফের টুকরোটা গলে যাবে, এক চুল জল কিন্তু এদিক ওদিক হবে না, জল পড়েও যাবে না, জলের লেভেল নিচেও নেমে আসবে না, তাই না। তার কারণটা কি ছিল, তার কারণ হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড ইকুয়াল টু দ্য ডেন্সিটি অফ দ্য ওয়াটার হওয়া উচিত ছিল, তাই না। আর সেখানে তুমি সম্পূর্ণ জলই ব্যবহার করছো, তাহলে তো ওইটাই ফলো করবে। এইটা আলাদা করে মনে রাখবে, মানে মনে রাখার দরকার নেই, আগে তোমাদের হয়ে গেছে। আর লাস্ট কোশ্চেন সেটা কি, সেটা হচ্ছে বলছে পিউরিটি অফ মিল্ক ইজ মেজার বাই ল্যাক্টোমিটার, যে দুধের পিওরিটি বা দুধ কতটা শুদ্ধ মানে কতটা জল মিশিয়েছে বা মেশায়নি, এই জিনিসটা কি দিয়ে চেক করা যায়, ল্যাক্টোমিটার, ঠিক আছে। দেখো ল্যাক্টো হচ্ছে যেখানেই থাকবে সেটা হচ্ছে তোমাদের দুধের সাথে সম্পর্কিত, এটা আমরা ছোট থেকে জেনে আসি, তাই না। যাই হোক, এই ছিল আজকের মোটামুটি ক্লাস, ফ্লোটেশনের চ্যাপ্টার আমি শেষ করলাম। আমি চেষ্টা করেছি ছবি দিয়ে বাংলায় লিখে হেন তেন প্রকারে একটু বোঝানোর, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে যে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে। অনেকে তোমরা দেখো কিন্তু একটু কমেন্ট করে দিও বা একটা লাইক মেরে দিও, তাতে কি হয়, তাতে আমারও মোটামুটি ভালো লাগে জিনিসগুলো। আমি খুব শীঘ্রই বাকিগুলো নিয়ে আসবো, তো আস্তে আস্তে আমরা ফিজিক্সটা এইভাবে শেষ করে দেবো। তো যেটা প্রত্যেকবার বলি এবারেও বলছি, তোমরা যারা নতুন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা খুব ছোট চ্যানেল, ঠিক আছে, তো অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছো তারা লাইক কমেন্ট করো। তো আজ এইটুকুই থাক, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।